হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, কেমন? মামাতো ভাইয়ের বিয়ে, সেই আনন্দে সেজে গুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছি। আজ আমি অনেক 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 খুশি, কারণ আমার জীবনে থাকা রাক্ষসটার আজ বিয়ে। এখন থেকে বউকে নিয়ে বিজি থাকবে, আর আমার জীবনেও শান্তি বজায় থাকবে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে, আকাশে বাতাসে তো আমি উঠতেছি। আরে ডিজে আঙ্কেল, আরেকটা ফাটাফাটি মিউজিক প্লে করুন। আরেকটা গান স্টার্ট হতেই সবাই একসাথে পায়ে পায়ে তাল মেরে নাচতে শুরু করে। হঠাৎই গান স্টপ হয়ে গেলে রিমঝিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে। পেছন ঘুরে ডিজেকে ইচ্ছে মতো কথা শোনাবে, তার আগেই মামা আফতার তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায়। কেউ একজন ঝটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু, এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? হঠাৎ বিয়ে বাড়ি মরা বাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো কেন? এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছু বলে না। তার মুখ গম্ভীর, থমথমে, দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশের মানুষের ফিসফিসানির থেকে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কনে পালিয়েছে, বিয়েটা আর সম্ভব নয়, তা কনেপক্ষ জানিয়ে দিয়েছে। কথাটা রিমঝিমের কাছে অবিশ্বাস্য শোনালো, কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে। তাদের 3 বছরের সম্পর্ক, ভালোবেসেই তারা এই বিয়ে করছে, তা সৃজন জানিয়েছিল। তাদের সম্পর্কে আফতার তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন। আজকেই তাদের বিয়ের কার্য সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমঝিমের মাথায় ঢুকছে না। এটা কিভাবে হতে পারে, যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখাচ্ছিল নিজ বিয়ের আনন্দ, সেটাকে মিথ্যে প্রমাণিত করে কোথায় গেল? ভাবনায় এতটা ব্যস্ত ছিল যে এলাজি শেখ স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তা লক্ষ্যই করেনি। আম্মু, তুমি আমাকে এখানে বসালে কেন? এখানে কারা বসে? কারা আবার? বর কোনে? কোনি কোথায়? পালিয়ে গেছে। রাইট, তুমি এখানে বসেছো মানে তুমি এখন কোনে। আম্মু, তুমি আমার সাথে মজা করছো তাই না? একদম না, তোমার সাথেই সুজনের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতেই তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভয়ে পেঁচাতে পেঁচাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। না না না, আম্মু প্লিজ না। তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় করি, আর তার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো? আমি এ বিয়ে করতে চাই না, প্লিজ। তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমাদের সিদ্ধান্তে অটুট। আর তাছাড়া সুজনও এই বিয়েতে রাজি, আর তোমার না করাতে এতে কিছুই যায় আসে না। কেন জেনে বুঝে আমার সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো? তুই সুজনকে কেন এত অপছন্দ করিস, ভয় পাস? এটাই আজ অবধি বুঝতে পারলাম না। ছেলেটা কত ভালো একজন হার্ট সার্জন ডক্টর। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি। হ্যাঁ, তুমি তো ভালো বলবেই। ব্রেন ওয়াশ করেছে না ওই হিটলার। ডক্টর সৃজন তালুকদার শুধু অসুস্থ মানুষেরই হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আরও কত বাহানা শুনবো। ছোটবেলায় সৃজন রিমঝিমকে ভালোবাসলেও কোনো এক অজানা কারণে দিনে দিনে তা পরিবর্তন হয়। সব সময় শাসন করত, বকাবকি করত, এমনকি কখনো কখনো গায়েও হাত তুলত। এই কারণগুলোর জন্য রিমঝিম সৃজনকে অনেক ভয় পেত, কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত। নিজের বাড়িতে থাকলেও সে সব সময় ভয়ে ভয়ে থাকতো। এই বুঝি সৃজন ভাই আসে আর এসেই বকাবকি, শাসন শুরু করে দেয়। রিমঝিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময়।
1 মাস আগের এক ঘটনা। রিমঝিম রিমঝিম সবে ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজ যাওয়া এবং আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। ছেলেটা দেখতে মোটাসোটা হ্যান্ডসাম, সবসময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। দূর থেকেই রিমঝিমের দিকে তাকিয়ে থাকতো। প্রথম দেখায় রিমঝিম ছেলেটার উপর ক্রাশ খায়। প্রতিদিন প্রার্থনা করতো ছেলেটা যেন তাকে প্রপোজ করে। একদিন হলেও তাই ছেলেটার চিঠি লিখে রিমঝিমকে দেয়। রিমঝিম তো মহা খুশি, যেন স্বর্গ হাতে পেয়েছে। সেদিন থেকেই প্রেম শুরু হয় দুজনের মাঝে। তবে এই প্রেম 24 ঘন্টাও টেকে না। পরের দিন সকালে সৃজন হন্তদন্ত করে ফুপির বাড়ি চলে আসে। সৃজনের রাগান্বিত মুখ দেখেই এলেজা শেখ বুঝতে পারেন তার মেয়ে ভুলভাল কিছু করেছেন। কিছু কি হয়েছে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না। মেহগনির মোটা চেলা কাঠ হাতে নিয়ে রিমঝিমের রুমে চলে যায়। এদিকে এলাজি শেখও কিছু বুঝতে পারে না, শুধু এইটুকুই বুঝতে পারেন বড় কিছু হয়েছে। ঘুমন্ত রিমঝিমকে হ্যাঁচকা টানে এক ঝটকায় বিছানা থেকে নামায়। তৎক্ষণাৎ ঘুম ভেঙে সৃজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলে মুহূর্তেই চেলা কাঠ দিয়ে কয়েক ঘা পিঠে বসিয়ে দেয়। ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ করতে শুরু করে। এলিজা শেখ দৌড়ে এসে সৃজনকে আটকানোর চেষ্টা করে। কি হয়েছে বাবা, তুমি রিমকে মারছো কেন? সৃজন রাগে থরথর করে কাঁপছে, হাতের কাঠটা দৌড়ে ছুঁড়ে ফেলে। চোয়াল শক্ত করে বলে, ওর সাহস কি করে হলো প্রেম করার? এত বড় হয়ে গেছে, প্রেম শুরু করে দিয়েছে। শরীরের ব্যথা ভুলে গিয়ে বিস্ময়ে সৃজনের দিকে তাকায়। ভাইয়া এই কথা জানলো কি করে? ওই বখাটে বিগড়ে যাওয়া চরিত্রহীন এরিস গুন্ডার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি, সেই দিনই হবে এই পৃথিবীতে তোর শেষ দিন। বিছানার উপর থেকে রিমঝিমের ফোনটা নিয়ে এক আছাড় মেরে রুম থেকে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। রিম ব্যথার চোটে হেঁচকি তুলে তুলে কাঁদছে। হায় রে প্রেম, একটা দিনও টিকলো না। এলিজা শেখ রিমের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রিম চোরা চোখে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। অতীতের চেলা কাঠের মার মনে পড়তে গলা ফাটিয়ে বলতে শুরু করে, আমি এই বিয়ে করব না, আমি এই বিয়ে করব না। আব্বু কোথায় তুমি? বাঁচাও এই হিটলারের থেকে। চোখ খুলতেই একটু দূরে পকেটে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে সৃজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভয়ে গলার কণ্ঠস্বর রোধ হয়ে আসে। মুখটাও ফ্যাকাশে রূপ ধারণ করে। রায়হান শেখ মেয়ের ডাকে কাছে আসে। আমি জানি মা, তুই ভয় কেন পাচ্ছিস, তবে আমরা ভেবেচিন্তে তোর বিয়ে সৃজনের সাথে দিচ্ছি। এই বাড়িতে তো তোর মামাও আছে, ভয় পাওয়ার দরকার নেই। আফতার তালুকদারও অনেক বুঝিয়ে রিমঝিমকে শান্ত করায়। যদিও রিমঝিম কিছু বলতো, কিন্তু সৃজন সামনে থাকায় ভয়ে মুখ দিয়ে কিছুই বের হয় না। তবে মনে মনে ছক কষেই নেয়, এখান থেকে পালাবেই পালাবে। তবুও ওই হিটলারকে বিয়ে করে সিংহের গুহায় থাকবে না। বিয়ে পড়ানোর আয়োজন শুরু হয়। সৃজন উপস্থিত হওয়ার আগেই রিমঝিম ওয়াশরুমের নাম করে চলে আসে। খুশিতে লাফাতে লাফাতে বাড়ির পেছনের দরজার কাছে চলে যায়। এখন এই দরজা দিয়েই বাহিরে বেরিয়ে যাবে, তবে নিজের বাড়ি নয়, কারণ ওখান থেকে আবার ওকে তুলে আনতে 2 মিনিটও লাগবে না। গন্তব্য নতুন বান্ধবীর বাসায় যাবে, যাকে কেউ চেনে না। বিশ্বজয় করার মতো হাসতে হাসতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সাবধানের সহিত দরজা বন্ধ করে সামনে তাকাতেই হতভম্ব হয়ে যায়। মুখের হাসি গায়েব হয়ে ভয়ে চুপসে যায়। সামনেই মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। 1 পা 2 পা করে এগোতে শুরু করে। রিমঝিম পেছাতে শুরু করে। ভয়ে শরীর হাত পা কাঁপতে শুরু করছে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পেছাতে পেছাতে দরজার সাথে পিঠ থেকে যায়, আর পেছাতে পারে না। পিঠের পেছনের দেয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ে, পালাচ্ছিলি কেন? তোর সন্ত্রাসীটা কোথায়? এই শীতল কণ্ঠস্বর বুকে আরো ভয় ঢুকিয়ে দেয়। ভয় আর অস্বস্তিতে বারবার এদিক ওদিক চোখে পলক ফেলছে। এই মুহূর্ত এই পরিস্থিতি থেকে বাঁচার আপ্রাণ প্রয়াস চলছে।
কি হলো বল? ভাইয়া, আসলে তোর ভাবা আসলে আসলে শোনার জন্য আসেনি। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখনই ভিতরে যাবি। গলা ফাটানো রাম ধমকে রিমঝিমের আত্মা কেঁপে ওঠে। সৃজন সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে। মুখটা বাংলার পাঁচ করে আবারও বিয়ের আসরে এসে চুপচাপ বসে পড়ে। কোনো উপায় নেই, বিয়ে আজ করতেই হবে। আমি জানি তুই এই বিয়েতে একদম রাজি না, সুজনকে ভয় পাস, অপছন্দ করিস। তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস, মানুষ কিন্তু আপন ভালোবাসা মানুষের ওপরে বেশি রাগ করে, রাগ দেখায়, শাসন করে। আজ হয়তো তুই সুজনের ভালোবাসার উপলব্ধি করতে পারিস না, কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি, আম্মু তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছো। সেটা না কুৎসিত, কত কি বলবে তোমরা এখন? আমাকে বলির পাঠা পেয়েছো, যে যার মতো বলটি দিতে শুরু করছো। একটু পরেই কাজে উপস্থিত হয়। সৃজন অনেক আগেই রেডি হয়ে রিমঝিমের পাশেই বসেছে। সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু হয়। কবুল বলার সময় হয়ে আসে। রিমঝিমকে কবুল বলতে বললে মুখ খোলে না। আজ যেন পণ করেই নিয়েছে, কবুল বলবে না। নাজমা বেগম কাছে এসে বুঝিয়ে বলে, কিন্তু তবুও মুখ দিয়ে একটা শব্দও উচ্চারণ করে না। সৃজন সকল ধৈর্য ফুরিয়ে গেলে ঘাড় ঘুরিয়ে চোখ গরম করে তাকায়। সৃজনের তাকানোতে এক নিঃশ্বাসে ফুল স্পিডে বলে, কবুল কবুল কবুল। কাজী অবাক হয়ে বলে, যত স্পিডে কবুল বললা অত স্পিডে তো বাইকও চলে না মা। সৃজনকে কবুল বলতে বললে তৎক্ষণাৎ 3 বার কবুল বলে। বিয়ে সম্পূর্ণ হতেই সৃজন স্টেজ থেকে নিচে নেমে বড় বড় কদমে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এতক্ষণে রিমঝিমের দেহে প্রাণ এলো। বাঘ নিজের গুহায় চলে গেছে। এখন আপাতত শান্তি। ঘণ্টাখানেক সময় অতিবাহিত হওয়ার পর ড্রেস চেঞ্জ করে সৃজন আবার নিচে চলে আসে। এখন বিয়েবাড়ির গ্যাঞ্জাম নেই, বেশ শান্ত পরিবেশ। রিমঝিমকে আশেপাশে দেখতে না পেয়ে নাজমা বেগমের কাছে যায়। আম্মু রিমঝিম কোথায়? ফুপাকেও তো দেখছি না। রিমঝিম সহ তারা চলে গেছে। চলে গেছে মানে? রিমঝিমকে কেন নিয়ে গেল? কারণ আমি পাঠিয়ে দিয়েছি। আব্বু আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরও কেন ওকে পাঠিয়ে দিলে? আফতাব তালুকদার পাল্টা জবাব দেয়, দেখো সৃজন, রিমঝিম এখনো ছোট, ওর এখনো সংসার করার মতো বোধ বুদ্ধি হয়নি। সময় হোক তখনও তোমার সাথেই থাকবে। সংসার করার বুদ্ধি হয়নি, কিন্তু প্রেম করার বুদ্ধি হয়েছে, তাই না? সৃজন, এই সিদ্ধান্ত আমার নয়, রিমঝিম নিজেই নিয়েছে। ও এই বাড়িতে তোমার সাথে থাকবে না, নিজের বাড়িতে থাকবে। আর কারো সিদ্ধান্তে তোমার জোর খাটানোর কোনো অধিকার নেই, বুঝেছো? একটু আগে আম্মু, আব্বু, মামা, তোমরা চেয়েছিলে আমি বিয়েটা করি, আমি করেও নিয়েছি। বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমি এ বাড়িতে থাকতে চাই না। আগের মতোই নিজের বাড়িতে থাকবো। আর আমার এই সিদ্ধান্ত তোমরা যদি মেনে না নাও, তাহলে তোমরা আমার লাশ পাবে এই বাড়ি থেকে। কেঁদে কেঁদে আরও বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেল করে। রিমঝিমের এই বাড়িতে থাকার ভয়ের কারণ বুঝতে পেরে সবাই রাজি হয়। বর্তমানে সৃজন রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে যায়। একটু পরেই রুম থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে সকল রাগ রুমের উপর ঝাড়ছে। রুমের প্রতিটি শৌখিন জিনিস তুলে তুলে আছাড় মারছে। ভাঙচুর করে পুরো রুমের 12টা বাজিয়ে দেয়। আফতাব তালুকদার চিন্তায় পড়ে যায়, কি করবেন? এদিকে ছেলের জেদ, আরেকদিকে আদরের ভাগ্নি। নাজমা বেগম সকালে সৃজনের রুমে আসে, কিন্তু রুম লক করা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ পায় না। খাবার খেতে বললেও দরজা খোলে না। চাপের কারণে কাল সারাদিনও কিছু খায়নি। রাতে অনেক চেষ্টার পরও খাওয়াতে পারেননি। নাজমা বেগম চিন্তায় পড়ে যায়, কি করবে না করবে, ছেলের চিন্তায় দিশেহারা। আফতাব তালুকদারকে সব খুলে বললে, তোমার ছেলের মতিগতি কিছুই আমি বুঝতে পারি না। ভালোবাসলো একজনকে, বিয়ে করলো আর একজনের সাথে, এখন পাগলামি করছে। এর কোনো মানে হয়? রিমঝিম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বিছানায় এলোমেলোভাবে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মুখের উপর ফোন ধরে কলেজের নতুন বান্ধবী আলিয়ার সাথে হেসে হেসে কথা বলছে।
এই হলো আজকের পুরো ঘটনা। আর যাই বল, শেষে মাথা খাটিয়ে বুদ্ধিটা বের করেছিলাম বলেই এখন স্বাধীনভাবে প্রাণ ভরে শ্বাস নিচ্ছি। সবাইকে কেঁদে কেঁদে ইমোশনাল করে ওই বাড়ি থেকে আউট হয়েছি। বাবা গো, ভয় তো কান্নায় আসছিলই না, কিন্তু তবুও বাঁচার তাগিদে মিথ্যা কান্না করতে হয়, বুঝলি বেষ্টু? না হলে আজ সিংহের গুহায় সিংহ মশাইয়ের সাথে আমার অবস্থান করতে হতো। ওই হিটলার সারা দিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। এক নম্বরের অসভ্য অভদ্র পুরুষ। আপু, তোমাকে এখন সিংহ মশাইয়ের সাথে পার্মানেন্ট থাকতে হবে। এই ছোট বাদর, তোকে কে বলেছে? আমি তো ওই বাড়িতে আর যাবই না। ভুলে গেলে আজকে রিসেপশন পার্টি আছে, মামা তোমাকে নিতে এসেছে, বাইরে এসে দেখো। রিমঝিম এবার সত্যিই চিন্তিত হয়। একবার যদি মনে একটু শান্তি অনুভব করি, তো 10 বারই ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যায়। বিকেলে রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা, ভারী গহনা আর ভারী মেকআপে রিমঝিমকে সাজানো হয়। আপনাকে খুব সুন্দর লাগছে ম্যাম, একেবারে অপ্সরার মতো। আর্টিস্ট বোকা বনে যায়। কি বলল? কিছুই বুঝতে পারল না, শুধু অবাক চোখে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। ওয়াও রিম, তোকে তো পুরো অপ্সরা লাগছে রে। বলির পাঠাকে চিনতে দেখছি কেউই ভুল করে না। যা তুই এখান থেকে, একদম ঢং করবি না। টেনশনে হাঁপ মরা অবস্থা, আর তুই এসেছিস সৌন্দর্য খুঁজতে। আরে রাগ করিস না, আমি তো সত্যি কথাই বললাম, তোকে অনেক সুন্দর লাগছে। রিমঝিম আর সৃজন স্টেজে পাশাপাশি বসে আছে। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। একসাথে দুজনকেই বেশ ভালো লাগছে, তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিল নেই। পরিচয় পর্ব শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। ক্লান্ত রিমঝিম পেটের খিদে ঝটপট খাবার খেয়ে নেয়। খাওয়া শেষে হতেই স্মৃতি আর একজন মহিলা রিমঝিমকে সৃজনের ঘরে নিয়ে যায়। তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়েছে। পুরো রুম তাজা ফুলের গন্ধে বমি করছে। রুমটা দেখতেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এত ইমোশনাল ব্ল্যাকমেল, এত কিছু করার পরও কোনো কাজ হলো না। সেই সিংহের গুহায় আসতে হলো। রিমঝিমকে বিছানায় বসিয়ে দুজনেই রুম থেকে বেরিয়ে যায়। রুমটা ছিমছাম, হালকা কিছু ফার্নিচার, ড্রেসিং টেবিল, সিঙ্গেল দুটো সোফা, আলমারি, একটি টেবিল আর সাদা কালারের শৌখিন কিছু জিনিস। ব্যাস, এতটুকু ওই রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ভয়ে তো কিছুই ভালো লাগছে না। মাথাটা ভো ভো করে ঘুরছে, বুকটা ধুকপুক করছে, না জানি কি হয়। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হার্টবিট দ্রুত গতিতে ছুটতে শুরু করছে। ভয় আর আতঙ্ক মিশিয়ে একাকার অবস্থা। অবশেষে অপেক্ষা শেষ হয়। দরজা খুলে সৃজন ভেতরে প্রবেশ করে। সৃজনকে দেখেই কলিজা ধক করে ওঠে। মাথা তুলে একবার তাকায়। সম্ভবত 6 ফুট লম্বা একজন সুদর্শন পুরুষ। মাথা ভর্তি ঘন সিল্কি চুল, খোঁচা খোঁচা চাপদাড়ি, ফর্সা চেহারা চকচক করছে। ভাইয়া যে এত সুন্দর কই আগে তো কখনো চোখে পড়েনি। অবশ্য পড়বেই বা কি করে? সব সময় সিংহ আর বাঘের রূপ ধারণ করলেও তো সিংহ আর বাঘকেই দেখতে পাবো। রাগে তর্জন গর্জন করতে থাকে। তার আবার সৌন্দর্য দেখার সময় আছে? জীবন বাঁচানো নিয়েই তখন টানাটানি অবস্থা। সৃজন ধীর পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে, আর এইদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা। এই, তুই এত কাঁপাকাঁপি করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক? তোকে খেয়ে ফেলবো? ও মা, এই লোক বলে কি? বাঘ আর ভাল্লুকের উপরে যদি কিছু থেকে থাকে, আপনি সেটা। টেবিলের উপরে তো সমস্ত বই খাতা নোট গুছিয়ে রাখা আছে, বই এনে পড়তে বস, আমি তোকে পড়াবো। রিমঝিম তবদা খাওয়ার মতো অবাক চোখে সৃজনের পানে চায়। বাসর ঘরে বরকনেকে পড়ায়, কি আশ্চর্য ঘটনা! ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই হয়েছে। বর বাসর করার বদলে বউকে বই পড়িয়েছে। কিরে, কথা কি কানে যায়নি? চমকে গিয়ে দ্রুত বিছানায় থেকে উঠে দাঁড়ায়। হ্যাঁ স্যার। না ভাইয়া, ধুরো, স্বামী তো ভাইয়া ডাকে না। আপনাকে কি বলে ডাকবো? সৃজন কপট রেগে বলে। নাম ধরে ডাকবি, সৃজন, বুঝছিস?
নাম ধরে তো ডাকা যায় না। তাহলে ডাকার দরকার নেই, এখন সামনে থেকে যা। রিমঝিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে। গর্ধব একটা, এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি? আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে, চেঞ্জ করে আই। কোথাকার বলদটারে আল্লাহ তাআলা ভুল করে এখানে ডেলিভারি করেছে বুঝতেই পারছি না। এবার রিমঝিমের মেজাজ চাঙ্গে উঠে যায়। মনটাই কইতাছে আপনার চুলগুলো ছিঁড়ে টাকলা বানিয়ে দিই, অসহ্যকর পুরুষ একটা। বরং আমার মনে হয় আপনার মতো তার ছেঁড়া পাগলটারে ভুল করে এখানে পাঠিয়েছে। বিড়বিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ব্ল্যাক কালার থ্রি পিস পরে বাহিরে বেরিয়ে আসে। সৃজনের দিকে তাকাতে দেখে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, দেখতে সুন্দরই লাগছে। চুপচাপ আবার বিছানায় বসে পড়ে। সৃজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে। গত 3 ঘন্টা যাবৎ রিমঝিম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে। ডক্টর সৃজন তালুকদার আর পড়াশোনা দুটোকেই জীবন থেকে বিদায় করতে চেয়েছি, আর এই দুটোই আমার জীবনে সুপার গ্লুয়ের মতো আটকে গেছে। এদের থেকে ছাড়া পাওয়া যাকে বলে ইম্পসিবল। সারা জীবন জিন্দেগি সব ফাটা ফাটা হয়ে গেল। তোর মনোযোগ কোথায়? তোকে বোঝাচ্ছি একভাবে, তুই বুঝছিস আরেকভাবে। পুরো মাথাটা কি শুধু গোবর দিয়ে ভর্তি হয়েছে নাকি? রিমঝিম আর নিতে পারছে না। এবার তো ঘুমে চোখ দুটো খুলে রাখা কষ্টদায়ক হয়েছে। রিমঝিমের দিকে একবার পরখ করে নরম সুরে বলে, আচ্ছা ঠিক আছে, যা ঘুমিয়ে পড়। চমকে গিয়ে বলে, বাহ, আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেলেন? কত সহজে আমার কষ্টটা বুঝলেন। সৃজন গম্ভীর মুখে শীতল চাহনিতে তাকালে বুঝতে পারে ভুল সময় ভুল মুখ খুলে ফেলেছে। আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। এবার শান্তি লাগছে। আর শোন, বিছানার একদম সাইডে শুবি, মাঝখানে কোল বালিশ দিবি, আর একদম আমার কাছে আসবি না, না হলে জানিসই এর শাস্তি স্বরূপ কী করতে পারি। আপনার কাছে যেতে আমার বয়ে গেছে। আপনার থেকে বাঁচতে পারলেই এই জীবন ধন্য হতো। সৃজন বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রিমঝিম উল্টো দিকে ফিরে ঘুমিয়েছেন। সৃজন সেই দিকেই কিছুক্ষণ তাকিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘুমের ঘোরেই মনে হচ্ছে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘুম ঘুম চোখে কোনো রকম তাকাতেই ঘুম উড়ে যায়। রিমঝিম সৃজনের বুকের ওপর বাহুবন্ধনে আবদ্ধ। হয়তো কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে আছে। যদি দেখে আমি তার বুকের উপরে, তাহলে হয়তো 1000-এ ভর্তা বানাবে। ভয়ে হাত পা পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করছে। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সরার চেষ্টা করছে, কিন্তু হাতের বাঁধন তো ফুলছে না, খুব শক্ত। টানা পড়ার মাঝেই সৃজনের ঘুম ভেঙে যায়। বিরক্তিতে উঠে বসে। ছাড়া পেতেই কোনো কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে গিয়ে দরজা খুলে পালিয়ে যায়। এরূপ কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে, তবে বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। কাঁথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে। 9টা বাজতেই নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার ওপরে ফিরে আসে। শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয়। এরই মাঝে একবারও রিমঝিমার রুমে আসেনি। রিমঝিম রিমঝিম, ভাইয়া তোমাকে ডাকছে, তাড়াতাড়ি যাও গো ভাবি যান, তোমাকে মনে হয় খুব প্রয়োজন। যেমন ভাই তার তেমন বোন, একই রক্ত বইছে শরীরে। বিরক্ত নিয়ে উপরে চলে আসে। হ্যাঁ, আপনি কেন ডাকছিলেন? 1 কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো। একটু আগেই তো ব্রেকফাস্ট করে এলেন, কফিও খেয়েছেন, আমার স্পষ্ট মনে আছে। তা তো মনে থাকবেই, শুধু পড়াটাই মনে থাকে না। রাতে পড়তে বসছিলি, সকালে কেন বসিসনি? এখন থেকে সকাল এবং রাত দুবেলা পড়তে বসবি। পড়াশোনায় এখন দেখব কিভাবে ফাঁকি মারিস। একটা সিকিউরিটি চাকরি নিলেই তো পারতেন। মাইনে কত হতো জানি না, তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন। কি হলো, মনে থাকবে? 100 বার থাকবে। আর রোজ সকালে আমাকে 1 কাপ করে কফি দিবি। এখন যা। সৃজন গাড়ি নিয়ে চলে যেতেই শান্তির একটা শ্বাস ফেলে। টিভি অন করে রিমোট হাতে নিয়ে সোফায় এলোমেলোভাবে শুয়ে পড়ে। স্মৃতিও রিমঝিমের সাথে টিভি দেখতেই মনোযোগ দেয়। নাজমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্মৃতি আর রিমঝিমের উদ্দেশ্যে বলে,
সৃজন তোদের আগামীকাল থেকে নিয়মিত কলেজে যেতে বলেছে। ফাঁকি মারলেই 2 টাকা খবর আছে। মামিমণি, তোমার ছেলের কি অত্যাচার কম পড়ে গেছে? আবার তুমি শুরু করে দিলে। কেন? আবার আমার ছেলে কি করলো? তুমি তো জানোই তোমার গুণধর ছেলে ঠিক কী করতে পারে। আবার নতুন করে বলতে হবে? 1 মাস আগের পিটুনির দাগ এখনো পিঠেই রয়ে গেছে। এটা অনেক দুঃখজনক। আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সৃজন তোর প্রতি এত কঠোর কেন। রাত 8টা। সৃজন সিগারেটের টানছে আর শূন্য ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তুই নিজে একজন ডক্টর হয়ে পেশেন্টকে উপদেশ দিস স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজে যে স্মোক করছিস এটাকে কি বলবো? আরে ওটা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর এটা আমার কাছে মানসিক শান্তি। বুঝলাম। আচ্ছা, তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি? কিন্তু হাত পায়ে রিম বড় হয়েছে, কিন্তু বোধ বুদ্ধি আর চলাফেরা একেবারে বাচ্চাদের মতো। ছোট পিঁপড়ার পাখা গজিয়েছিল, পুরো মহাবিশ্বে উড়তে চেয়েছিল, হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল, তাই ডানা কাটার সাথে সাথে নিজের কাছে বন্দি করে রেখেছি। কি বললি? আমি বুঝতে পারলাম না। কিসের পিঁপড়া? কোন মহাবিশ্ব? থাক ভাই, তোকে আরেকদিন বোঝাবো, এখন আমাকে যেতে হবে। আরে বলে তো যা। পরের দিন স্মৃতি রেডি হয়ে সোফায় বসে আছে। এদিকে রিমঝিম এখনো তৈরি হচ্ছে। তুই এটা কি পড়েছিস? পেছনে ঘুরে একবার নিজের দিকে তাকায়। কেন? সুন্দর একটা 3 পিস পরেছি। তা তো দেখতেই পাচ্ছি, চুল খোলা, আবার সাজুগুজু করছিস। তুই পড়তে যাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে ছেলে দেখতে যাচ্ছিস? তাহলে কি পরবো? আলমারি খুলে দেখ, ওখানে 20 বোরকা, 20 হিজাব, 20 নেকাব ব্যাগে রাখা আছে। কাল শপিং করে এনেছি, হাত মোজা, পা মোজা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে। এতগুলো বোরখা হিজাবের কথা শুনে রিমঝিমের মাথার চক্কর দিয়ে ওঠে। আমি চাই না তোকে কোনো ছেলে বাজে নজরে দেখুক। বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা পরে নিবি, যেন কোনো অংশ চুল পরিমাণ দেখা না যায়। এখন থেকে কলেজে গিয়ে সব ভণ্ডামি বাদ দিবি, কথা কম বলবি, আর ছেলেদের দিকে ভুলেও তাকাবি না। আপনিও তো সুন্দর, আপনার দিকেও তো মেয়েরা কুনজরে তাকায়। আপনি বরং এক কাজ করুন, এখন থেকে আমার বোরখা হিসাব পরে নেবেন। ভালোই হয়েছে, বেশি করে নিয়েছেন। শুধু আমি কেন পর্দা করব? এখন থেকে আপনিও করবেন। হুঁশ আসতেই জিভায় কামড় দেয়। এই রে, কি বলে ফেললো না জানি। সৃজন আবার 12টা বাজায়। ভয়ে চোখ বন্ধ করে নেয়। রিমঝিমের উক্তিতে স্মৃতি মুখে হাত চেপে ধরে হাসতে শুরু করে। ভাইয়ের সামনে যতই না হাসতে চাক, কিন্তু হাসি তো আটকে রাখা সম্ভব হচ্ছে না। এই তুই হাসছিস কেন? তোর ঘরেও বোরকা হিজাব রেখে এসেছি। এখনই রুমে যাবি আর সেখান থেকে একটা পরে নিবি। এখনই রুম থেকে বের হ। স্মৃতি উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। রিমঝিম পেছন পেছন যেতে নিলে সৃজন বলে, তুই কোথায় যাচ্ছিস? এখানে আমার সামনে এসে দাঁড়া। ব্যাস হয়ে গেল। পালাতে গিয়েও আর পালাতে পারলো না। ভুল তো করেই ফেলেছে, এবার ভুলের মাসুল দিতে হবে। রিমঝিম নামটা আমি মাঝে মাঝে সংক্ষেপে বলবো, বুঝে নেবেন। গুটি গুটি প্রায় সৃজনের সামনে গিয়ে দাঁড়ায়। ফ্লোরের দিকে দৃষ্টি রেখে হাত কচলাতে শুরু করে। দিনে দিনে তোর সাহস বেড়ে গেছে, তাই না? মুখের কোনো ব্রেক নেই। আমি বলি একটা, আমার কথার উপরে দিয়ে বলিস আরেকটা। আবার কি, মেহগনি গাছের ঢেলা কাঠ আনতে হবে? সরি ভাইয়া, মুখ ফসকে বেরিয়ে গেছে। কান ধরে উঠবোস কর, তাও 20 বার। চমকে গিয়ে মাথা তুলে সৃজনের দিকে তাকায়। এখনই উঠবোস শুরু কর। তা যদি করতে না পারিস তাহলে মেহগনির কাঠ আনছি। কথায় কথায় মেহগনির কাঠ আনতে চান কেন? আমি কান ধরে উঠবস করছি তো। অসহায় দৃষ্টিতে সৃজনের দিকে তাকিয়ে উঠবোস করতে শুরু করে। একবার থেকে 2 বার করতে সৃজন থামিয়ে দিয়ে বলে, আর করতে হবে না, 5 মিনিটে রেডি হয়ে নিচে নেমে আয়। খুশিতে গদগদ হয়ে বলে, ওহো ভাইয়া, আই লাভ ইউ। তাড়াতাড়ি আরও ভালো হয়ে যান। ধুরো, আমি কিসব বলছি। স্মৃতি আর রিমঝিম বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা পরে নিচে চলে আসে। দুজনের দিকে একবার তাকিয়ে হেসে বলে, এইবার ঠিক আছে। জানিস তোদের পর্দার কতটা সুন্দর লাগছে? হ্যাঁ ভাইয়া, আয়নায় দেখে নিয়েছি, কত সুন্দর লাগছে। বাই এনি চান্স তুই কি মন থেকে বলছিস?
মন থেকে বলি আর মন থেকে নাই বলি, তাতে তোমার কি? নিজের ভালোটাও বোঝে না। কলেজের সামনে এসে গাড়ি থামিয়ে রিম আর স্মৃতিকে নামিয়ে দেয়। দুজনেই কলেজের ভিতর চলে আসে। দূরে আলিয়াকে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে দুজনেই সেদিকে চলে যায়। এই আলিয়া, আমরা এদিকে, তুই ওদিকে কি খুঁজছিস? আলিয়া চমকে গিয়ে বলে, কে কে? তোমরা কারা? ভালোভাবে চোখের দিকে তাকাতেই চিনে যায়। কে তোরা দুই বান্দর আবার কবে থেকে হাজির হলি? একদম মনে হচ্ছে হাফেজ করে এসেছিস। দুজনেই রেগে গিয়ে পিঠে দুমদাম কিল বসিয়ে দেয়। ভুলে হয়ে গেছে বাবা, আর বলবো না। এবার বল, হঠাৎ তোদের দুজনের একসাথে এইরকম ড্রেস আপের কারণ কি? সে এক লম্বা কাহিনী। স্মৃতি সকল ঘটনা খুলে বলে, সাথে নিজেই হাসতে শুরু করে। রিমের বোকামি শুনে আলিয়া ও হাসি ধরে রাখতে পারছে না। তুই আসার পর জানিস ভাইয়া আমাকে 20 বার উঠবস করতে বলেছে। কি? দুজনেই একে অপরের গলা ধরে শব্দে হাসতে শুরু করেন। এত হাসতে হবে না, ভাইয়া পরে আমাকে মাফও করে দিয়েছে। ও, তাহলে তো ঠিক আছে। ক্লাস শেষ করে তিনজনই বাড়ি আসে। গেটের কাছে এসে আলিয়াকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে এগিয়ে যেতে শুরু করে। হঠাৎ রিমের চোখ যায় রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে, যে একটা মেয়ের সাথে কথা বলছে। যাই হোক, ওসব নিয়ে আর না ভেবে স্মৃতির কথায় মনোযোগ দেয়। পুরনো স্মৃতি ভুলে যাওয়াই উত্তম। সন্ধ্যা 6টা পার হয়ে যায়। 7টার কাছাকাছি পড়াশোনা বাদ দিয়ে স্মৃতি আর রিমঝিম টিভি দেখতে মন। নাজমা বেগম পড়ার কথা বললেও তার কথায় পাত্তা দেয়নি। টিভির পর্দায় একটা ফানি সিন চলে আসে। স্মৃতি আর রিম হু হা করে হেসে ওঠে। এমন সময় পেছন থেকে কেউ বলে, এটা অনেক মজার, তাই না? ঠিক বলেছ, এটা অনেক মজার। পড়াশোনা কি আর করতে ভালো লাগে? এগুলা জীবনে আসলে মজা, তাই না? মুহূর্তেই রিমঝিম আর স্মৃতির হাসি গায়েব হয়ে যায়। সন্দেহ সূচক দৃষ্টিতে পেছনে ঘুরে তাকাতেই দুজনের আত্মা চাঙ্গিয়ে উঠে যায়। ভাইয়া, তো তোমার আরো অনেক দেরি আসার কথা ছিল না? কেন? তাড়াতাড়ি এসে ভুল কিছু করলাম নাকি? দুজনেরই মুখ বন্ধ হয়ে যায়। বলার মতো একটা শব্দও আর বেঁচে নেই। সৃজন চোখ মুখ শক্ত করে রাগী রূপ ধারণ করে কিছু বলবে, তার আগেই দুজন পালিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে রুমে গিয়ে বই নিয়ে পড়তে বসে। সোফায় বসে রাগ কন্ট্রোলের চেষ্টা করে। জোরে জোরে আম্মু আম্মু বলে ডেকে এক গ্লাস পানি চায়। কোথা থেকে মাহিম দৌড়ে এসে দুলাভাই দুলাভাই বলে চেঁচাতে চেঁচাতে সামনে দাঁড়ায়। এতক্ষণ সৃজনের রাগ থাকলেও তা মুহূর্তেই মিলিয়ে যায়। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, দুলাভাই আবার কে? কে আবার? তুমি ভাইয়া ছিলে, এখন তো আর ভাইয়া নেই। কেন ভাইয়া নেই? আমি জানি আপুর স্বামীকে দুলাভাই ডাকতে হয়, তুমি তো আমার আপুর স্বামী। এটা কে বলছে তোমায়? কেন, আমার ফ্রেন্ড তো তার আপুর স্বামীকে দুলাভাই ডাকে, আর ওই দুলাভাই কতগুলো চকলেট চিপস দেয়। তুমি তো আমাকে কিছুই দাও না, কিপটা দুলাভাই তুমি। 6 বছরের একটা ছেলের মুখ থেকে এসব শুনে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না। বোনের শিরায় উপশিরায় যদি বোকামি থাকে, তাহলে ভাইয়ের শিরায় শিরায় বুদ্ধিমত্তা আর চালাকির চাপ। আচ্ছা, আমি তোমাকে কাল অনেকগুলো চকলেট আর চিপস এনে দেব। সত্যি? তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। দুলাভাই না, শুধু ভাইয়া ডাকবে, ঠিক আছে? ঠিক আছে। রিমঝিম গুনগুন করে মনের আনন্দে গান গাইছে আর কাপড় গুছিয়ে সুটকেসে রাখছে। নিজের বাড়িতে যাবে সেই খুশিতে ঠোঁট থেকে হাসি সরছেই না। কি ব্যাপার, সকাল সকাল তুই কিসের জন্য এত খুশি? আমি বাড়ি যাচ্ছি সেই খুশিতে। আসলে কি জানেন, নিজের বাড়িতে থাকার মজাই আলাদা। তা তো হবে, পড়াই ভালোভাবে ফাঁকি মারা যায়, এত খুশি হওয়া দরকার নেই। তুই কোথাও যাচ্ছিস না? বলেই হলো, আম্মু আব্বুকে বলে রাজি করিয়েছি, তারা আমাকে নিয়ে যাবে। ফুপিকে বলেছি তুই পড়াশোনায় একেবারে কাঁচা, আমি তোকে পড়াচ্ছি, তোকে যেন না নিয়ে যাই, এতে তোর অনেক গ্যাপ পড়ে যাবে, তাই আর তোকে সঙ্গে নিয়ে যাচ্ছে না। না,
এটা হতেই পারে না। হাতের কাপড়টা বিছানায় ছুঁড়ে ফেলে রেগে মেগে বাইরে চলে যায়। রিমঝিমের রেগে চলে যাওয়াতে সৃজন মুচকি হাসে। সোফায় বসে উপরের দিকে তাকিয়ে মনে মনে সৃজনকে হাজারটা গালি দিচ্ছে। এরই মাঝে নাজমা বেগম সামনে এসে বলে, ওকে এই হালুয়াটা দিয়ে আয় তো। বিরক্তিতে কিছু বলবে তার আগেই মাথায় একটা আইডিয়া চলে আসে। হালুয়ার বাটটা নিয়ে রান্নাঘরে চলে যায়। ওদিকে কোথায় যাচ্ছিস? আমি খাবো, তারপর দিয়ে আসছে। খুঁজি খুঁজি শুকনো মরিচের গুঁড়োর কৌটো বের করে। মনের রাগে 1 চামচ নিয়ে সেখানে মিশিয়ে দেয়। যেহেতু হালুয়ার রংটা লাল ছিল তাই বোঝা যাচ্ছে না। রুমে ফিরে এসে দেখে সৃজন তৈরি হচ্ছে। মামিমণি হালুয়া পাঠিয়েছে, আপনাকে এখনই খেতে বললো। ঘাড় ঘুরিয়ে বলে, আচ্ছা দে, তুই খেয়েছিস? খেয়েছি। তাড়াতাড়ি রেডি হ, তোকে কলেজে ড্রপ করে যাব। বাটি হাতে নিয়ে প্রথমে চামচ রিমঝিমের দিকে ধরে। খেতে না চাইলে নিজের মুখেই পুরে দেয়। সাথে সাথেই ঝালে পুরো মুখের ভেতর জ্বলতে শুরু করে। অত্যন্ত ঝালে শুষাতে শুষাতে বলে, উফ, এটা কি? তাড়াতাড়ি নিচ থেকে পানি আন, খুব ঝাল লাগছে। টেবিলে থাকা অর্ধ গ্লাস পানি খেয়েও 1 ফোঁটা ঝাল কমে না। রিমঝিমের দিকে তাকালে দেখে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। কাছে এসে এক ঝটকায় কাছে দিয়ে ঠোঁটে কিস করে। বিস্ময়ে রিমের চোখ বড় বড় হয়ে যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একজন হয়ে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।